শুভেন্দুবাবুদের দল ভারতীয় জনতা পার্টি, তারা তো কেন্দ্র সরকারে রয়েছে। তাহলে কি বিজেপিতে যে অন্তর্দ্বন্দ্বের কথা শোনা যায়, যে বিজেপির একটা গোষ্ঠী নাকি আরেকটা গোষ্ঠীকে দেখতে পারে না, তো শুভেন্দুবাবু কি আসলে বলতে চাইলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা সীমান্তে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছেন না? আমার তো মনে হলো শুভেন্দু অধিকারী কার্যত ঘুরিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন। তিনি একজন গণহত্যাকারী মহিলা, বাংলাদেশের মানুষ, তার নিজের দেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দেয়নি। এই অবস্থায় তিনি আজকে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন এবং এর মাধ্যমে, তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে আসলে আমরা বাংলাদেশের মানুষের সমর্থন হারাচ্ছি। এই মিস্টার অধিকারীকে খুব একটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয়। বাংলাদেশ সচিবালয়ে আগুন এবং সেই আগুন নিয়ে বারবার সমালোচনায় আমরা দেখতে পাচ্ছি যে তথ্য লোপাট করার জন্য নাকি এই সচিবালয়ের একাংশে আগুন ধরানোর পরিকল্পনা করা হয়েছে। কি বলবেন? কারণ বাংলাদেশ নিয়ে তো আপনি কাজ করেছেন, আপনি কথা বলেন, আপনি বাংলাদেশের এই ঘটনাটাকে কীভাবে দেখছেন? এটা নিয়ে তো এখনই কিছু বলা খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, কিন্তু এটা অনেকেই মনে করছেন যে বিগত সরকার যেটা ছিল, শেখ হাসিনার সরকার, যার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে দুর্নীতির নানা রকম অভিযোগ ছিল, সেই সরকারের বেশ কিছু নথিপত্র হয়তো সচিবালয়ে ছিল। সেই নথিপত্রগুলো হাফিস করে দেওয়া, যার মানে আর কি শেখ হাসিনার আমলের দুর্নীতি যাতে সামনে না আসে, সেই কারণে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, এই রকম একটা মতামত রয়েছে। কিন্তু দেখুন, এত দূর থেকে তো বলা সম্ভব না যে আদেও সত্যি আগুনটা কে লাগিয়েছে, দুর্ঘটনা কি নয়। এগুলো মনে হয় যে ধীরে ধীরে তদন্তের মাধ্যমেই আমাদের ফলো করতে হবে। ভারতীয় মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া এবং অবভিয়াসলি বাংলাদেশের মিডিয়া, আমরা বুঝতে পারবো। কিন্তু বাংলাদেশ ইস্যু নিয়ে যে প্রশ্নটা বারবার উঠছে, যে ভারতবর্ষের ওপর একটা বিশাল প্রভাব পড়েছে, কারণ ভারতের বাজার আমরা দেখতে পাচ্ছি, নিউ মার্কেট থেকে শুরু করে এমনি নার্সিংহোম, যদি হাসপাতালের কথাও বলি, চিকিৎসা ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়েছে, ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কতটা প্রভাব ভারতবর্ষ ফেস করছে বর্তমান দিনে দাঁড়িয়ে? আমি নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, ওদের সংগঠনের সঙ্গে কথা বলছিলাম, ওরা না খুব আপসেট অ্যাকচুয়ালি। আসলে কি হয়, যখনই ধরুন রাজনৈতিক শান্তি থাকে না বা এই ধরনের একটা টালমাটাল তৈরি হয়, তখন তো সাধারণ মানুষের পেটে লাথি পড়ে। তো আমি চাইবো যে খুব তাড়াতাড়ি এই সম্পর্কটা স্বাভাবিক হোক। এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তিনি কিন্তু ঢাকায় গিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। তো আমার মনে হয় যে ধীরে ধীরে নিশ্চয়ই ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি হবে। শুভেন্দু অধিকারী মতো বিজেপি নেতারা বারবার একটা প্রসঙ্গ তুলছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিরা ভারতবর্ষে এসে ঘাঁটি গাড়ছে, ভারতবর্ষ সম্পূর্ণভাবে বাংলাদেশের জঙ্গিদের ঘাঁটি হয়ে যাচ্ছে। তার মধ্যে যে মূলত নামগুলো উঠে আসছে মুর্শিদাবাদ এবং তার ভেতরি বেলডাঙ্গা অঞ্চল, কি বলবেন, সত্যি কি তাই? আমার পক্ষে তো বলা কঠিন, কিন্তু শুভেন্দুবাবুদের দল ভারতীয় জনতা পার্টি, তারা তো কেন্দ্র সরকারে রয়েছে। তাহলে কি বিজেপিতে যে অন্তর্দ্বন্দ্বের কথা শোনা যায়, যে বিজেপির একটা গোষ্ঠী নাকি আরেকটা গোষ্ঠীকে দেখতে পারে না, তো শুভেন্দুবাবু কি আসলে বলতে চাইলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা সীমান্তে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছেন না? আমার তো মনে হলো শুভেন্দু অধিকারী কার্যত ঘুরিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন। এটা ওরাই ভালো বলতে পারবেন। তবে ডেফিনেটলি এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, যাতে অন্য দেশ থেকে কোনো জঙ্গিরা আমাদের দেশে ঢুকে না পড়ে, এটা তো নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। যদি কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করতে না পারে, যেটা শুভেন্দুবাবু বলছেন, আমি বলছি না, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। আমি আশা করব কেন্দ্রীয় সরকার সচেতন হবে, ব্যবস্থা নেবে। হিন্দুদের ওপর সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গটা বারবার উঠছে, ভারতবর্ষে সব থেকে বেশিভাবে উঠছে, তার কারণ হিন্দুরা আক্রান্ত। এটা নিয়ে একটা সমালোচনার ঝড় চলছে। হিন্দুরা কতটা আক্রান্ত একদম, যদি সরাসরি পরিস্থিতি বা বাস্তবিক পরিস্থিতির কথা তুলে ধরতে চাই, তাহলে কীরকম, কতটা সত্যি আক্রান্ত? বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অনেক পুরনো। ধরুন 2021 সালের কথা যদি আমরা ধরি, তখন যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর সময় 500টা মণ্ডপে হামলা হয়েছিল। এছাড়াও শেখ হাসিনার আমলে বা তার আগেও প্রচুর বড় বড় দাঙ্গা হয়েছে, হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে, বৌদ্ধদের ওপর নির্যাতন হয়েছে, একের পর এক। নাসিরনগরে দাঙ্গা হয়েছে, রামুতে বৌদ্ধদের ওপরে হামলা হয়েছে প্রচুর। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যখন ঘটেছে, সেই সময় কিন্তু বিজেপি, আরএসএস তারা চুপ করেছিলেন। আমার প্রশ্নটা এইখানেই, শেখ হাসিনা সরকার থেকে চলে যাওয়ার পরেও অবশ্যই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু শেখ হাসিনা থাকাকালীন কি তাহলে সংখ্যালঘু নির্যাতন বিজেপি দেখতে পেত না?
বা আরএসএস দেখতে পেত না? আমার মনে হয় আমাদের দেশেও যেমন সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে, বাংলাদেশেও বা সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। এবং এক্ষেত্রে আমি আবারও বিক্রম মিস্ত্রি সফরের কথা বলবো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, তারা বিক্রম মিস্ত্রিকে জানিয়েছে যে উনি যখন ঢাকা সফর করছিলেন তখনও পর্যন্ত 88টা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এবং সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিচ্ছে। আদেও তারা সত্যিই ব্যবস্থা নিচ্ছে কিনা সংখ্যালঘু নির্যাতনের রোখার ক্ষেত্রে, তারা শেখ হাসিনার মতোই দ্বিচারিতা করবে নাকি সত্যি ব্যবস্থা নেবে, এটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে শেখ হাসিনা সরকার এবং ইউনূস সরকার, এই দুজনার সরকারের যে জায়গাটা আমরা বলতে চাইছি, সেই জায়গাটাকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে পার্থক্যটা কতটা। কারণ বারবার প্রশ্ন উঠছে যে ইউনূস সরকার কতটা সফল এবং হাসিনা সরকার কতটা সফল। কে সফল আদতে? ইউনূস সরকার অবশ্যই সফল কি সফল নয় সেইটা বলার জন্য 4 মাস যথেষ্ট সময় নয়, কিন্তু ইউনূস সরকারের কাজকর্ম মোটেই খুব আশাপ্রদ নয়। তাদের সরকার শ্রমিকের ওপর গুলি চালিয়েছেন, শ্রমিক হত্যা হয়েছে এবং সার্বিকভাবে বাংলাদেশের অবস্থা যে শেখ হাসিনার আমলের থেকে খুব একটা উন্নত হয়েছে এরকম নয়। কিন্তু শেখ হাসিনার সরকার ওয়াজ প্যাথেটিক, সিম্পলি প্যাথেটিক। কারণ শেখ হাসিনার আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে, 3-3টে ভোট তিনি সম্পূর্ণ লুট করে ক্ষমতায় ছিলেন এবং আমাদের এখানকার আদানির সঙ্গে তিনি প্রচুর অসম চুক্তি করেছেন এবং সার্বিকভাবে বাংলাদেশে গণতন্ত্র বলে কিচ্ছু ছিল না। কাজেই ইউনূস সরকারও শেখ হাসিনার সরকারের পদাঙ্ক অনুসরণ করবে নাকি সামান্য বেটার কিছু ডেলিভার করবে, সেটা দেখার জন্য একটু সময় লাগবে। আর দ্বিতীয় কথা যেটা বলার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিত করা। তাদের ভোট করতে হবে, ভোট না করে কিন্তু সরকারে বেশি দিন থাকা ইউনূস সরকারের জন্য ভালো হবে না। তারা কত তাড়াতাড়ি ভোট দেন তার উপর বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ভারতের তারা রিপোর্ট পেশ করেছেন যে শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গিরা হামলা করবেন এবং এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে বাংলাদেশি জঙ্গিরা। এবং শুভেন্দু অধিকারী থেকে অর্জুন সিং তিনি বারবার বলছেন যে এই বাংলাদেশি জঙ্গিরা টার্গেট করছে বিজেপি সরকারকে, কারণ বিজেপি সরকার হিন্দুদের অধিকার নিয়ে বারবার প্রসঙ্গ কথা তুলেছে এবং মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী কথা বলছেন। যদি বাংলাদেশি জঙ্গিরা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংয়ের মতো বিজেপি নেতাদের টার্গেট করেন, তাদের রক্ষার দায়িত্ব কার? রক্ষার দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার আমি আশা করব তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং একমাত্র সেটা করার মাধ্যমেই একটা তাদের এই আক্রান্ত হওয়ার ভয় দূর হতে পারে। ইউনূস যখন ক্ষমতায় এলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, তাকে কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। নিশ্চয়ই তিনি সব দিক বিচার বিবেচনা করেই করেছেন। আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং বলে নয়, যে কোনো রাজনৈতিক নেতা, যে কোনো সেলিব্রিটি, যে কোনো পরিচিত মানুষ, তাদের যদি জঙ্গি হামলার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের উচিত পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা। যে দেশে দাঁড়িয়ে আছি সেই দেশের সংখ্যালঘুরা অনেক বেশি অত্যাচারিত, আমরা বারংবার খবরে দেখতে পাচ্ছি। খবরের শিরোনামে গুজরাট দেখলাম আমরা, তার সঙ্গে সঙ্গে অসম, মেঘালয়, এরকম একাধিক অংশের খবর আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমার প্রশ্ন এটাই যে এই যে মণিপুর থেকে গুজরাট এগুলো যে জ্বলছে ক্রমাগত, এই নিয়ে আজকে বিজেপি সরকার সরব নয় কেন? যারা বাংলাদেশি সংখ্যালঘু নিয়ে সব থেকে বেশি সরব, বিদেশ নিয়ে সরব যদি বলতে পারি, তাহলে দেশ নিয়ে সরব নয় কেন? আমার মনে হয় যে মণিপুর বিজেপির কাছে এমন একটা ক্ষত তৈরি করেছে যেই ক্ষত সহজে নিরাময় সম্ভব নয়। আমাদের দেশের মধ্যে একটা রাজ্যে 1 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে, মানে প্রচুর মানুষ মারা যাচ্ছেন প্রত্যেক দিন, সেখানে আইনের শাসন বলে কিছু নেই। এটা তো লজ্জা, এটা তো কেন্দ্রীয় সরকারের লজ্জা, নরেন্দ্র মোদীর লজ্জা। কিন্তু তার মানে কি আমাদের বিজেপি নেতারা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলতে পারবেন না? নিশ্চয়ই পারবেন, তাদের সে অধিকার আছে। আমি আবারও বলছি, শেখ হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতন হয়েছে তখন কিন্তু বিজেপির নেতারা সম্পূর্ণ চুপ ছিলেন। কাজেই সার্বিকভাবে দেখলে একে দেশের এই পরিস্থিতি, অন্যদিকে শেখ হাসিনার শাসনে তাদের নীরবতা, সব মিলিয়ে বিজেপি কার্যত নৈতিক অধিকার হারিয়েছে বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কথা বলার। কিন্তু মসজিদের তলায় যে মন্দির সন্ধান করা, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি নূরে মসজিদ, তার একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া, তাহলে এগুলো কিসের প্রতীক? অত্যন্ত লজ্জার। আমাদের দেশটাকে আসলে হিন্দু পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। আমাদের দেশটাকে হিন্দু তালিবানরা রাজত্ব করছে বলে মনে হচ্ছে। এটা হতে দেওয়া যায় না। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শকে আমরা অবশ্যই রক্ষা করব। বিজেপি
নির্বাচনের দিকে তাকিয়ে মেজরিটি ভোট ব্যাংকে কনসলিডেট করতে চেয়ে এই ধরনের সংখ্যালঘুদের উপর নির্যাতন নামিয়ে আসছে। কিন্তু এটার ফল কি হয়, গত লোকসভা নির্বাচনে তারা তার উত্তর পেয়েছে। আমার মনে হয় যে সাধারণ মানুষ এই ধরনের বিভাজনের রাজনীতিকে পরাস্ত করবেন। কিন্তু বারবার জঙ্গিদের আস্তানা হিসেবে মাদ্রাসার নাম উল্লেখ করা হচ্ছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি করছে, এমন কথাও কিন্তু বিজেপি সরকারের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে কি হচ্ছে না, এইটা এনশিওর করা, নিশ্চিত করা এবং সেই সংক্রান্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করা মাদ্রাসাগুলির, এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। তাদেরকে ভালোভাবে নিশ্চয়ই পারফর্ম করতে হবে এবং আমার মনে হয়, আমি তো তাদের ওপর আস্থাশীল, তারা নিশ্চয়ই ভালোভাবে পারফর্ম করবেন। এই মাদ্রাসাগুলো যদি তাদের সত্যি মনে হয়ে থাকে এগুলো জঙ্গি আস্তানা হচ্ছে, তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন উপযুক্ত প্রমাণ সহ, এটা আমরা আশা করতে পারি। কিন্তু সত্যি কথা বলতে মণিপুরে তাদের যা পারফরমেন্স দেখলাম, তাতে একজন আয়করদাতা ভারতীয় নাগরিক হিসেবে ভীষণ ভীষণ হতাশ লাগে। আরেকটা প্রশ্ন শেষ যাব, যে এই যে নরেন্দ্র মোদী আজকে একদম নিশ্চুপ শেখ হাসিনাকে নিয়ে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, কোটি কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ উঠেছে, সেখান থেকে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী কেন চুপ? কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা থেকে দিল্লির কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে আজকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী কেন নিশ্চুপ, মুখে কেন কুলুপ? আমার মনে হয় যে শেখ হাসিনা কিন্তু আমাদের বার্ডেন হয়ে গেছেন। শেখ হাসিনা একজন গণহত্যাকারী মহিলা। বাংলাদেশের মানুষ, তার নিজের দেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দেয়নি। এই অবস্থায় তিনি আজকে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন এবং এর মাধ্যমে, তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে আসলে আমরা বাংলাদেশের মানুষের সমর্থন হারাচ্ছি। এবং এখানে প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আসামে প্রথমে শোনা গিয়েছিল যে ধর্ষণের অভিযোগে 4 জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার, ইন্ডিয়ান পুলিশ গ্রেফতার করেছে, পরে জানা গেল ধর্ষণ নয়, অন্য অপরাধ ইত্যাদি নানা রকম কাজকর্ম তারা ঘটাচ্ছেন। আমরা এই দায়টা কেন নেব বলুন তো? শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে তিনি গণহত্যা করেছেন, বাংলাদেশে তিনি ভোট লুট করেছেন, বাংলাদেশে তিনি টাকা চুরি করেছেন, তার যা বিচার হবার সেটা বাংলাদেশে হোক। এই ধরনের একটা পালিয়ে যাওয়া একজন স্বৈরাচারী একনায়ক, আমরা তার দায়িত্ব কেন নিতে যাব? আমার মনে হয় ভারতের উচিত এই বার্ডেন কাঁধ থেকে ঝেড়ে ফেলা। কিন্তু যে জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বারবার হুঙ্কার দিচ্ছেন যে সমস্ত রফতানি আমদানি বন্ধ করে দেওয়া হবে, তার মধ্যেও দেখছি আমরা কেন্দ্রীয় সরকারের থেকে রফতানি হচ্ছে। আমরা সম্প্রতি চাল রফতানি দেখলাম বাংলাদেশে। তাহলে আজকে কি কোনো জায়গা দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারই শুভেন্দু অধিকারীর কথা শুনছেন না? আমার তো মনে হয় যে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কেউই শুভেন্দু অধিকারীকে খুব একটা সিরিয়াসলি নেন না। কারণ নেওয়ার তো কোনো কারণও নেই। এই লাস্ট ইলেকশনে তার যা পারফরমেন্স, তিনি নিজের এলাকায় তার যা পারফরমেন্স, আমার মনে হয় খুব একটা সিরিয়াসলি নেন না। ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলবে, কারণ এর একটা অর্থনৈতিক দায় আছে, দুতরফের দায় আছে। কাজেই আমার মনে হয় যে শুভেন্দু অধিকারীদের এই সমস্ত আস্ফালন, এটা 2026-এর ভোটের দিকে তাদের একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা। এই মিস্টার অধিকারীকে খুব একটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না।